তো কুলম্বের সূত্র যেটা হচ্ছে গিয়ে কি, বিন্দু আধান নিয়ে কাজ করা হয়েছে, আর গাউস হচ্ছে গিয়ে কি, যে একটা বিস্তৃত বস্তু নিয়ে কাজ করা হয়েছে। ঠিক আছে, আজকে সকালে আমরা কলেজের ক্লাসগুলোতেও সেগুলো দেখেছি, আজকে আমরা সেখানে দেখবো এগুলা, এবং হচ্ছে গিয়ে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমও সলভ করব। ওকে, তো শুরু করা যাক। যে একটা আমরা হচ্ছে প্রথমে যেই কেসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে একটা অসীম দৈর্ঘ্য, লেখা যদি দেখা না যায় বলবা। ঠিক আছে, অসীম দৈর্ঘ্য আর সুষম ভাবে আহিত। ঠিক আছে, আহিত, সুষম ভাবে আহিত কোনো দণ্ডের আহ কোনো দণ্ডের জন্য, কোনো দণ্ডের ক্ষেত্রে, ঠিক আছে, কোনো দণ্ডের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে একটা গাউসের সূত্রটা অ্যাপ্লাই করব। তো ঘটনাটা কি, ঘটনা হচ্ছে গিয়ে আমরা একটা সুষম দণ্ড কল্পনা করি, মনে করো এটা সুষম অসীম দৈর্ঘ্য আছে। অসীম দৈর্ঘ্য এই কারণে আমরা হচ্ছে গিয়ে এই মাথাটা আর এই মাথাটা হচ্ছে গিয়ে মানে সোজা একটা দাগ না টেনে এরকম করে দিয়েছি। এখন এই দ্বন্দ্বটা হচ্ছে গিয়ে পজিটিভ আধানে মনে করো আহিত আছে। ওকে, পজিটিভ আধানে আহিত আছে, কিন্তু এই দণ্ডটা কত বড় সেটা আমরা জানি না, এবং এই দণ্ডে কতটুকু আধান আছে সেটাও আমরা জানি না। এখন মনে করি আমরা, ঠিক আছে, মনে করো এই দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে ক্যাপিটাল এল, এবং এই দণ্ডে আধান আছে হচ্ছে ক্যাপিটাল কিউ। তাহলে একক দৈর্ঘ্যে আধান কতটুকু আছে বলো দেখি। কি করবো এখানে, এই ক্যাপিটাল কিউ এর সাথে এল কি গুণ করব না ভাগ করব? এল কিউ বাই এল হবে স্যার। কিউ বাই ক্যাপিটাল কিউ বাই এল হবে। এই ক্যাপিটাল কিউ বাই এল এটা আমাদেরকে কি বোঝানো হচ্ছে, এটা আমাদেরকে বোঝাচ্ছে যে একক দৈর্ঘ্যে কতটুকু আধান আছে। এই একক দৈর্ঘ্যে কতটুকু আধান আছে এটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। ল্যামডা দ্বারা কি বোঝায়, একক দৈর্ঘ্যে কতটুকু আধান আছে। ওকে, এখন একক দৈর্ঘ্যে কতটুকু আধান আছে সেটা যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের এই দণ্ডের দৈর্ঘ্য যদি 10 মিটার হয়, তাহলে এই 10 মিটার দৈর্ঘ্যে কৃত চার্জকে এই দণ্ডের দৈর্ঘ্য যদি 10 মিটার হয়, এবং 10 মিটার দৈর্ঘ্যের কৃত চার্জকে কি আমি 10 × ল্যামডা বলতে পারবো? সবাই কি এগ্রি করো কিনা এটা বলো। এটা কি সবাই মানো যে এই দণ্ডের দৈর্ঘ্য যদি 10 মিটার হয় তাহলে 10 × ল্যামডা লেখা যাবে, কারণ ল্যামডা মানে হচ্ছে গিয়ে কিউ বাই এল, এখানে এল আর 10 ইউনিট কেটে যাবে, বাকিটা কিউ থেকে যাবে। তাহলে ল্যামডা হচ্ছে গিয়ে কি, একক দৈর্ঘ্যে কতটুকু আধান আছে সেটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখে ফেলি ঘটনাগুলা কি কি আছে। সেটা হচ্ছে আমরা শুরুতে এখানে লিখবো যে একক দৈর্ঘ্যে আধান, একক দৈর্ঘ্যে আধান হচ্ছে গিয়ে ল্যামডা। এখন এই দণ্ডের আমি এখানে কোন একটা বিন্দুতে যদি আমরা আধান তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য হিসাব করতে চাই, এইখানে কোন একটা বিন্দুতে, তো এইখানে কোন একটা বিন্দু থেকে এই দণ্ডটা যেরকম দৈর্ঘ্য হবে, এই বরাবর এইখানে কোন একটা বিন্দু থেকে এই দণ্ডের দৈর্ঘ্য একই রকম হবে। আবার এখান থেকে এই বিন্দুতে কোন একটা দণ্ডের দৈর্ঘ্য এই বরাবর প্রত্যেকটা বিন্দু থেকে এই দণ্ডের প্রতিটা দণ্ড থেকে এখানে প্রতিটা বিন্দু এই লাইন বরাবর প্রতিটা বিন্দু যদি কম্পেয়ার করি সবার দূরত্ব কি একই রকমই হবে। তো এই কারণে আমরা এই দণ্ডের চারপাশে কি করব, একটা গাউসিয়ান তল কল্পনা করব বা গাউসিয়ান তল ইমাজিন করব। সেরকম একটা গাউসিয়ান তল হচ্ছে এরকম। ঠিক আছে, একটা গাউসিয়ান তল আমি ইমাজিন করলাম, এরকম একটা গাউসিয়ান তল আছে। এই গাউসিয়ান তল হচ্ছে দণ্ড থেকে আর দূরত্বে আমরা কোনো বিন্দুগুলোতে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য হিসাব করব। এই গাউসিয়ান তলের উচ্চতা হচ্ছে গিয়ে, গাউসিয়ান তলটা হচ্ছে সিলিন্ডার আকৃতি, এবং এই গাউসিয়ান তলটা হচ্ছে এইচ উচ্চতা বিশিষ্ট এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট। গাউসিয়ান তল কেন হিসাব করলাম সিলিন্ডার আকৃতির, কারণ তুমি যদি মনে করো এটা হচ্ছে গিয়ে একটা রড মনে করো, তাহলে রডের চারপাশ থেকে এরকম বলরেখাগুলো বের হবে, এমন না যে শুধু একদিকে বের হবে। যেহেতু পুরো রড জুড়ে আছে এবং রড যেহেতু সিলিন্ডার আকৃতি, তাহলে এই সিলিন্ডারে এরকম আমাদের গাউসিয়ান তলটা কি সিলিন্ডার শেপই হবে। ওকে, এই কারণে আমরা একটা সিলিন্ডার শেপ হিসাব করে নিলাম। তো এখন আমি যদি এই তলে হিসাব করতে চাই, এই তলে যদি আমরা কতটুকু আধান বা এই গাউসিয়ান সারফেসে এই গাউসিয়ান যে তল আছে এই তলে কতটুকু আধান সীমাবদ্ধ আছে সেটা যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, তাহলে কিভাবে ক্যালকুলেশন করব আসো। এটা হচ্ছে কি আমাদের জন্য গাউসিয়ান তল। এখন গাউসিয়ান তলে আমরা কি হিসাব করব, চার্জের মান। এখন এই গাউসিয়ান তলে আমরা একটা ছোট একটা অংশ কল্পনা করে নিলাম,
গাউসিয়ান তলের উপর খুব ছোট একটা অংশ, এই ছোট অংশের ক্ষেত্রফল, এই ছোট অংশের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে ডিএস, তার ডিরেকশন হচ্ছে কোন দিকে, বাইরের দিকে। আর এই পজিটিভ আধান থেকে এই ক্ষেত্রফল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের ডিরেকশনও কোন দিকে, বাইরের দিকে। তাহলে এই ডিএস এর ডিরেকশন, এই যে ছোট ক্ষেত্রফলটা দেখতে পাচ্ছ, এই ছোট অংশের ক্ষেত্রফলের ডিরেকশনও বাইরের দিকে, আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনও কোন দিকে, বাইরের দিকে। তাদের মধ্যবর্তী কোণ কত বলো দেখি, কত হবে? 0 ডিগ্রি। 180 ও 0 180 কেন হবে? তারা তো একই দিক বরাবর আছে, একই দিক বরাবর হতে 0 ডিগ্রি হবে। ওকে, তাহলে এই সীমাবদ্ধ ক্ষেত্রফলে এই এই যে আমি যে একটা তল কল্পনা করেছি, এই তলে আমরা, এই তলে হচ্ছে চারপাশ দিয়ে কি পরিমাণে বলরেখাগুলো বের হবে সেটা যদি আমরা হিসাব করতে চাই অ্যাকর্ডিং টু মানে অ্যাপ্লাইং গসের ল, তাহলে আমাদের কি হবে, আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে কিউ ইকুয়ালস টু কত, এপসাইলন নট ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস। আমরা হচ্ছে ডিরেক্টলি গাউসের সূত্রটা অ্যাপ্লাই করলাম। এখন কিউটা কি, কিউটা হচ্ছে গিয়ে এই যে তলটা আছে, গাউসিয়ান তল আমরা হিসাব করেছি, এই গাউসিয়ান তল কতটুকু আধানকে আবদ্ধ করে রাখছে, ঠিক আছে, সেই চার্জটা আমরা ক্যালকুলেশন করতে চাই। সেই চার্জটাকে যদি আমরা কিউ দিয়ে হিসাব করি, মানে সেই চার্জটাকে যদি আমরা কিউ দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা কি লিখতে পারি, এপসাইলন নট ই ডট ডিএস। খেয়াল করে দেখো, এইখানে আমরা যদি যেহেতু ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণের পার্থক্য 0 ডিগ্রি, তাহলে আমি ইন্টিগ্রেশন অফ ই ডিএস কত লিখতে পারি, cos 0 ডিগ্রি এভাবে লিখতে পারবো। cos 0 মানে কত হয়ে যাবে, কত হবে বলো তো, 1। তাহলে এখানে হবে ইডিএস। তাহলে আমি যদি এখানে এপসাইলন নটটাকে বাইরে নিয়ে আসি এবং এখানে ই লিখি, সরি আমাদের সুষম তড়িৎ ক্ষেত্র এটাও যদি বাইরে চলে আসে, তাহলে শেষ পর্যন্ত আমার ডিএস বাকি থাকবে। ডিএসটা কি বলো দেখি, ডিএসটা হচ্ছে এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারের চারপাশের ক্ষেত্রফল। একটা সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয় বলো দেখি, কারণ আমরা পৃষ্ঠ নিয়ে কাজ করছি, সিলিন্ডারটা যে গাউসিয়ান তল যে সিলিন্ডার আকৃতির, এই সিলিন্ডারের পৃষ্ঠতলটা কতটুকু আধানকে আবদ্ধ করে রাখছে সেটা আমরা হিসাব করতেছি। তাহলে বলো দেখি এই পৃষ্ঠের চারপাশের ক্ষেত্রফল কি হয় একটা সিলিন্ডারের, 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ, ঠিক আছে, সেটা আমরা ছোটবেলায় পড়ে আসছো। তাহলে এটাকে লিখতে পারি আমরা কত, 2 পাই আর ইন্টু এইচ, যেহেতু সিলিন্ডারের ব্যাসার্ধ আর, সিলিন্ডার উচ্চতা এইচ, তাহলে আমরা এটাকে লিখতে পারি। আর এখানে কে আছে, কিউ আছে। তাহলে আমি যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হিসাব করি, তাহলে এটা কি হবে, 1/2 পাই এপসাইলন নট, আর এখানে কত হবে, কিউ ডিভাইডেড বাই আর ইন্টু এইচ। এই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য পৃষ্ঠ বরাবর। কিন্তু এখানে আমাদের কয়টা তল আছে বলতো, তিনটা, মানে এই যে গাউসিয়ান তলকে ঘিরে এবার তিনটা সারফেস আছে। একটা হচ্ছে গিয়ে এই চারপাশে, একটা হচ্ছে উপরের ঢাকনা, আর একটা হচ্ছে নিচের তল। খেয়াল করে দেখি আমরা, আমি যদি উপরের ঢাকনা যেটা আছে এইখানে যদি একটা তল কল্পনা করি, এই তলের ডিরেকশন কোন দিকে, লম্ব বরাবর, y অক্ষ বরাবর দেখতে পাচ্ছ। আর ইলেকট্রিক ফিল্ড এই তল বরাবর কোন দিকে, বাম দিকে। মধ্যবর্তী কোণ কত, কোণ কত হবে মধ্যবর্তী, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি আমি যদি উপরের তল বরাবর গাউস চার্জ হিসাব করি, তাহলে উপরের তল বরাবর কিন্তু কোনো চার্জ নাই। কেন নাই, কারণ এখানে ই ডট ডিএস cos 90 হয়ে এই পাশটা কত হয়ে যাবে, পুরোটা 0 হয়ে যাবে। এই কারণে আমরা শুধুমাত্র চারপাশে সারফেস নিয়ে কাজ করেছি। বুঝা গেছে? তাহলে একটি সুষম দণ্ড যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে একটি সুষম দণ্ডের চারপাশে কোন একটা বিন্দুতে কত তড়িৎ প্রাবল্য কি, আমরা তখন এই ফর্মুলা দিয়ে খুব সহজেই ক্যালকুলেশন করে ফেলতে পারবো। বুঝা গেছে? বলো, কোনো কনফিউশন থাকলে বলো। আর আমরা ক্যাপিটাল কিউ এর বদলে ওই যে ল্যামডা এইচ নিয়ে কাজ করতে পারবো। ল্যামডা আমরা পড়ে আসছিলাম একটু আগে, যে আমাদের যদি 10 মিটার লম্বা তল হয়, এই তলের দৈর্ঘ্য যেরকম হবে তখন আমরা সেভাবে কাজ করতে পারি। যেমন ধরো আমরা একটু আগে কি পড়ে আসছিলাম, যে 10 মিটার লম্বা যদি হয় তাহলে 10 ল্যামডা, আর যদি এইচ মিটার লম্বা হয় এই তলটা, এই দণ্ডের দৈর্ঘ্য, তখন আমি কি লিখবো, এইচ ল্যামডা লিখতে পারি। তখন কিউ এর বদলে আমি এইচ ল্যামডা বসে এইচ এইচ কেটে দিয়ে আমি কি ল্যামডাটা হিসাব করে এখানে বসা দিতে পারবো। দেখো খেয়াল করে, 1/2 পাই এপসাইলন নট, আর কিউ এর বদলে আমি মনে করো এইচ ল্যামডা লিখলাম যদি দণ্ডের দৈর্ঘ্য এইচ হয়,
তাহলে সেক্ষেত্রে আমি কি আর এইচ হিসাব করে এইচ এইচ ক্যান্সেল করে দিয়ে আমরা এখানে লিখতে পারি কি 1/2 পাই এপসাইলন নট এ ল্যামডা ডিভাইডেড বাই কত আর। এইভাবে আমরা হিসাব করতে পারি। তাহলে একক দৈর্ঘ্যে কতটুকু আধান আছে অসীম দৈর্ঘ্যের জন্য আমি ল্যামডার মানটা কিন্তু খুব সহজে ক্যালকুলেশন করতে পারবো। কিভাবে? স্যার স্যার কিউ এর এইচ ল্যামডা মানটা স্যার বুঝি নাই, যদি আরেকবার বলতেন। আচ্ছা, কিউ মানে এইচ ল্যামডা কিভাবে, সেটা হচ্ছে গিয়ে আমরা এই যে আমরা শুরুতে ধরেছিলাম না যে এটা তো অসীম দৈর্ঘ্য, একক দৈর্ঘ্যে আধান আমরা কত ধরেছিলাম, ল্যামডা ধরছিলাম না একক দৈর্ঘ্যে আধান জি স্যার। ল্যামডা। তাহলে এই দণ্ডের দৈর্ঘ্য যেমন এই সিলিন্ডারের দৈর্ঘ্য কত এইচ না, তাহলে এইচ 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 ঠিক আছে। দৈর্ঘ্যে আধান কত হবে ল্যামডা ইন্টু এইচ। এটাকে তাহলে আমি এটাকে কি এই সিলিন্ডার কতটুকু আধান আবদ্ধ করে রেখেছে এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করেছি, কিউ দিয়ে প্রকাশ করেছি না। তাহলে এখানে কি আমি এটাকে এটার বদলে কিউ লিখতে পারি। এই কারণে কিউ এর বদলে আমি লিখলাম এই যে কিউ এর বদলে আমি লিখলাম এইচ ইন্টু ল্যামডা। আর এই এইচটা তো ফর্মুলা থেকে আসছে, তখন এইচ এইচ ক্যান্সেল হয়ে গেল, কি শুধুমাত্র কি বাকি আছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে হচ্ছে এই দণ্ড থেকে কত দূরে কোন বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য হিসাব করব, ব্যাসার্ধটা জানতে পারলে হবে। দণ্ডের এই তারটা কত বড় সেটা ইনফরমেশন আমাদের কাজে আসছে না। বুঝা গেছে? ক্লিয়ার? স্যার ক্লিয়ার। এখন এটা ল্যামডাটা কেন দরকার, মনে করো চট্টগ্রাম থেকে একটা বিশাল একটা তার আমাদের ঢাকাতে আসছে তড়িৎ প্রবাহিত করে, তার মধ্যে চার্জ বন্টিত আছে, সুষমভাবে বন্টিত আছে। এখন তুমি ঢাকা থেকে চিটাগাং এ বিশাল একটা যে লম্বা তার আছে, এটাকে তো লেন্থ মাপাটা আমার জন্য সুবিধাজনক হবে না। এই কারণে আমরা কি করি, একক দৈর্ঘ্যে কতটুকু আধান আছে সেটা হিসাব করে ফেলি। আমরা একটা ওই তারটাই নিব, যে কোনো দুইটা অংশ নিয়ে কাজ করব, দুইটা একটা যে কোনো একটা লম্বা অংশ নিয়ে কাজ করব। ওই লম্বা অংশে কতটুকু চার্জ আছে এবং লম্বা অংশের দৈর্ঘ্যটা কতটুকু সেটাতে ভাগ করলে তো আমি ল্যামডা পেয়ে যাব। তারপর আমাদের ফর্মুলা, আমাদের ল্যামডা পেয়ে গেলে তো বাকি ইলেকট্রিক ইন্টেন্সিটি আমরা তো খুব সহজেই ক্যালকুলেশন করতে পারি। ওই তারের থেকে কত দূরে আমি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করতে চাই, খুব সহজে আমরা ক্যালকুলেশন করতে পারবো। বুঝা গেছে? এই কারণে আমরা ল্যামডা নিয়ে কাজ করা হচ্ছে বা ল্যামডা নিয়ে কাজ করতে যাচ্ছি। বলো, কারো কোনো কনফিউশন বা কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আছে? ওকে, যদি না থাকে তাহলে আমরা নেক্সট সেগমেন্টে যাই। নেক্সট সেগমেন্টটা হচ্ছে গিয়ে যে একটি খোলকের, ঠিক আছে, একটি খোলক। খোলক মানে হচ্ছে কি একটি ফাঁপা গোলক। ফাঁপা গোলকের পৃষ্ঠে যদি আধান বন্টিত থাকে, সুষমভাবে বন্টিত থাকে, সেই ক্ষেত্রে আমরা ওই খোলকের বাহিরে, খোলকের পৃষ্ঠের ওপর, খোলকের ভেতরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা কিভাবে হিসাব করব সেইটা নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, কোয়েশ্চেন সেগমেন্ট নাম্বার 2 আমরা হচ্ছে কি একটু সুষমভাবে বন্টিত, সুষমভাবে আহিত কোন খোলকের ক্ষেত্রে, ঠিক আছে, এটা নাম্বার 1 নাম্বার একটা অংশ হচ্ছে গিয়ে বা এটা করব হচ্ছে খোলকের বাইরে, খোলকের বাইরে কোনো বিন্দুতে, খোলকের বাইরে কোনো বিন্দুতে প্রাবল্য হিসেব করব। ঠিক আছে, তো এটা হচ্ছে মেইন কনসেপ্ট। এটার একটা অংশ হচ্ছে খোলকের বাইরে কোনো বিন্দুতে প্রাবল্য হিসেব করব। আমরা কি করব, আমরা মনে করো একটা খোলক আছে, তুমি মনে করো একটা নারকেল ধরতে পারো, এটা ভিতরের অংশটা ফাঁপা, ঠিক আছে, আর বাইরের অংশটা মনে করো খুবই পাতলা একটা খোলক, ঠিক আছে, থিকনেসটা অলমোস্ট নাই বললেই চলে। তো এরকম একটা যদি খোলক আমি কল্পনা করি, এই খোলকের চারপাশে হচ্ছে গিয়ে মনে করো আধান আছে, সুষমভাবে আধান কিভাবে আছে, বন্টিত অবস্থায় আছে। এখন এই খোলকের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে ক্যাপিটাল আর। আমরা হচ্ছে খোলকের বাহিরে কোনো বিন্দু, এখানে একটা বিন্দু আছে মনে করো এই বিন্দুটা হচ্ছে খোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে আছে, ঠিক আছে, এখানে আরটা হচ্ছে বাইরে দিই আমরা। আর হচ্ছে গিয়ে কি আমরা মনে করি পি বিন্দুতে আমরা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য হিসেব করব। পি হচ্ছে এই কেন্দ্র ও থেকে আর দূরত্বে আছে এবং ক্যাপিটাল আরটা হচ্ছে এই খোলকের ব্যাসার্ধ।
এখন আমি যদি পি বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হিসাব করতে চাই তাহলে কি করব, এটাকে ঘিরে একটা কি করব, গাউসিয়ান তল কল্পনা করব। এই তলটাকে কি বলবো আমরা, গাউসিয়ান তল। ওকে, এই তলটাকে আমরা বলতেছি গাউসিয়ান তল। এখন পি বিন্দুতে হিসাব করলে কি করবো, যেহেতু একটা খোলক, মনে করো একটা ফুটবলের চারপাশে কিছু আধান সুষমভাবে বণ্টিত আছে, ওই ফুটবলকে ঘিরে তুমি উপরে আরেকটা ফুটবল কল্পনা করো। ঠিক আছে, আরেকটা ওই ফুটবলকে ঘিরে উপরে একটা লেয়ার কল্পনা করো, ফুটবলের মতোই সেই লেয়ারটা হবে। তাহলে ওই ফুটবলের উপরে কোন একটা বিন্দু আছে পি, ওই পি এর উপর তুমি যদি মনে করো একটা অংশ চয়েস করো, এই অংশটাকে তুমি যদি এই ছোট অংশ, এই ছোট অংশের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে ডিএস। ঠিক আছে, এই ছোট অংশের ক্ষেত্রফল হচ্ছে ডিএস। এই ছোট অংশের ক্ষেত্রফলের ডিরেকশন কোন দিকে হবে বলতো, এখান থেকে কি এইদিকে, বাইরের দিকে। বাইরের দিকে। আর ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন কোত্থেকে হবে, এইখান থেকে কি বাইরের দিকে, এদিকেই হবে, তাই না, একই দিকে জি হবে। স্যার। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আর ওই খোলকের যে ক্ষেত্রফল, যেমন মনে করো খোলকটার উপরের তলটা হচ্ছে এই মোবাইলের এই কালো সারফেসটা, তাহলে এই কেন্দ্রটা কোথায় আছে, নিচে আছে, এখান থেকে ইলেকট্রিক ফিল্ড হবে, মোবাইল এখান থেকে এভাবে বের হবে সোজাসুজি। আর মোবাইলের ক্ষেত্রফলের ডিরেকশনটা কোন দিকে আছে, এই বরাবর উপরের দিকে আছে। তাহলে উপরের দিকে যদি হয় তাহলে এখানেও ই এবং ডি তাদের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। তাহলে এখানে cos 0, এখানে কত আসবে, 1 আসবে। ভালো কথা। এখানে আমি যদি এখন এই যে খোলক, আমি যে গাউসিয়ান তল হিসেব করেছি বা গাউসিয়ান তল কল্পনা করেছি, এই গাউসিয়ান তল কতটুকু আধান আবদ্ধ করে রেখেছে সেটাকে যদি আমি কিউ দিয়ে ডিফাইন করি, যে এই খোলকটা হচ্ছে, এই গাউসিয়ান তল হচ্ছে কিউ আধান আবদ্ধ করে রেখেছে, তাহলে আমরা এই গাউসিয়ান সূত্র যদি লিখি তাহলে কি হবে, এপসাইলন নট ইন্টিগ্রেশন অফ ই ডি এস। কারণ এখানে ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ যেহেতু 0 ডিগ্রি, তাহলে এখানে cos 0 1 হয়ে গেছে। তো এখন কি করব আমরা, এপসাইলন নট লিখো, ইটা বাইরে নিয়ে আসবা, ইন্টিগ্রেশন অফ ডিএস। এখন এই যে আমরা ফুটবলের ওপর যে আমরা যে একটা ছোট অংশ কল্পনা করেছি, এটা তো একটা ক্ষেত্রফল। তাহলে এই যে বড় গোলকটা আছে, বড় গোলকে যদি ক্ষেত্রফল হিসেব করি তাহলে কি হবে, এই বড় গোলকের একটা ক্ষেত্রফল আমি পাবো। আর এই বড় গোলকের ক্ষেত্রফলের সূত্র কি হবে, গোলকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই 4 পাই স্মল আর স্কয়ার। স্মল আর স্কয়ার হবে। গুড, 4 পাই স্মল আর স্কয়ার হবে। আর এখানে আছে কি, কিউ পরিমাণে আধান আছে। তাহলে সুতরাং আমি যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হিসাব করি তাহলে শেষ পর্যন্ত কত হবে, 1/4 পাই এপসাইলন নট, আর এখানে হবে কত, ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই স্মল আর স্কয়ার। এটা হচ্ছে গিয়ে কি, কোথায় আসলো, খোলকের বাইরের কোনো বিন্দুতে প্রাবল্য আমরা হিসাব করতে পারলাম। এক্স্যাক্টলি এরকম, এটা কি আমরা অলরেডি কিন্তু এই হিসাবটা কুলম্বের সূত্র থেকেও কাজ করতে পেরেছিলাম, কিন্তু কুলম্বের সূত্রের জন্য কিন্তু আমাদের একটা ভালো একটা বড় ক্যালকুলেশন ছিল, তাই না। কিন্তু এখানে দেখো গাউসের সূত্রটা 1 2 3 4 লাইনে আমরা সমাধান করতে পারলাম। ওকে, এবার বি নাম্বারটা যদি আমি বলি, এটা হচ্ছে গোলকের বাইরের কোনো বিন্দুতে খোলকের। এবার যদি আমরা তোমাদেরকে জিজ্ঞেস করি যে খোলকের পৃষ্ঠের ওপর, খোলকের পৃষ্ঠের ওপর কোন বিন্দুতে, তাহলে আমাদের স্মল গোলকের পৃষ্ঠের উপর যদি কোনো বিন্দু হয় তাহলে এখানে কি ক্ষেত্রফল কি, এটা চয়েস করতে হবে না, গোলকের পৃষ্ঠের উপর। তাহলে এটা যদি চয়েস করি তখন আমাদের কি স্মল, এই কেন্দ্র থেকে এই যে ক্ষেত্রফলটা, এর দূরত্ব কি ক্যাপিটাল আর হবে না স্মল আর হবে, ক্যাপিটাল আর হবে। তখন আমাদের এই সূত্রটা স্মল আরটা ক্যাপিটাল আর দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তাহলে শেষ পর্যন্ত আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা হবে কি, 1/4 পাই এপসাইলন নট স্মল কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কয়ার। এই আমাদের হয়ে গেল। ওকে, এভাবে আমরা হিসাব করতে পারলাম। থার্ড কেস, কেস নাম্বার 3, আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে খোলকের ভিতরে, খোলকের ভেতরে কোনো বিন্দুতে, ঠিক আছে, খোলকের ভেতরে কোনো বিন্দুতে, তখন আমি কি করব, খোলকের ভেতরে একটা বিন্দু কল্পনা করো। এই বিন্দুটাকে তুমি এখন এই আরটা মুছে দিয়ে খোলকের ভেতরে যখন কল্পনা করব তখন আমরা নতুন করে একটা চিত্র আঁকি। তাহলে এই চিত্রটা হিজিবিজি যেহেতু হয়ে গেছে, একটু বড় করে আঁকি। এই হচ্ছে আমাদের খোলক ক্যাপিটাল আর,
চার্জগুলা এটাতে চারপাশে বন্টিত অবস্থায় আছে। আমরা হচ্ছে খোলকের ভিতরে কোন একটা বিন্দু নেই, এটা তো ক্যাপিটাল আর, খোলকের ব্যাসার্ধ এখানে হচ্ছে স্মল আর। এই খোলকের এই বিন্দুকে নিয়ে আমরা একটা গোলক কল্পনা করব। এই গোলকটাই হচ্ছে আমাদের জন্য এখন গাউসিয়ান তল। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের জন্য গাউসিয়ান তল। এখন চিন্তা করে দেখো, পজিটিভ চার্জগুলো কোথায় আছে? খোলকের উপরে আছে। গাউসিয়ান তল কোথায় আছে? খোলকের ভেতরে আছে, বাইরের ভিতরের দিকে কিন্তু আছে। চার্জগুলো আছে ফুটবলের উপরিতলে। তুমি ফুটবলের উপরিতল, ভিতরটা তো ফাঁকা, তুমি যদি ভিতরে আরেকটা গোলক কল্পনা করো, এই গোলকটা কি মনে হয় কোনো চার্জকে আবদ্ধ করে আছে? বলো দেখি। ছোট গোলকটা কি স্যার। কোনো না স্যার। আবদ্ধ চার্জকে কিন্তু আবদ্ধ করে নাই। যদি কোনো চার্জকে আবদ্ধ করে না থাকে, তাহলে এই গাউসিয়ান তলে আবদ্ধকৃত চার্জের পরিমাণ কত হবে? এক্স্যাক্টলি 0 লিখতে পারবো। তাহলে যদি আমি এইখানেও গাউসের সূত্রটা অ্যাপ্লাই করি, সূত্র তো আমি লিখবো সুন্দর মতো, এপসিলন নট ইন্টিগ্রেশন অফ ইডিএস, এইভাবে লিখবো। তারপর এটাকে সমাধান করে তো আমি পাবো এখানে এপসিলন নট, তারপর ই এর বদলে লিখবো এখানে কত পাবো? 4 পাই আর স্কয়ার লিখবো। কিন্তু চার্জের পরিমাণ কত আসবে? 0 আসবে। ওকে, এখন আমরা 9-10-এ পড়েছিলাম না যে হয় এটা 0 অথবা এটা 0? কিন্তু খেয়াল করে দেখো, এপসিলন নটটা কি? ইলেকট্রিক পারমিয়াবিলিটি বা শূন্য স্থানে তড়িৎ ভেদনযোগ্যতা। এটার একটা নির্দিষ্ট মান আছে, এটা একটা ধ্রুবক, এটা 0 হইতে পারবে না। 4 0 হইতে পারবে না, পাই 0 হইতে পারবে না। আর কি? আর হচ্ছে এই ছোট বৃত্তের ব্যাসার্ধ। আমি তো দেখতেই পাচ্ছি ছোট বৃত্তের ব্যাসার্ধ কিছু একটা হইলেও হবে, মাইক্রোমিটার হইলেও হবে। আর এর মানও 0 হইতে পারবে না, তাহলে 0 হওয়ার জন্য বাকি থাকবে কে? ক্যাপিটাল ই, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তাহলে সুতরাং এরা যেহেতু বাকিরা 0 হইতে পারবে না, তাহলে সুতরাং এখানে 0 হইতে হবে, ই প্রাবল্যকেই 0 হইতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? যে খোলকের ভেতরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত আসে? 0 আসে। বুঝা গেছে? এটা কিন্তু আমরা কুলম্বের সূত্র যখন পড়ছিলাম তখনও কিন্তু আমরা এটা পড়ে আসছি, যে একটা তড়িৎ ক্ষেত্রের যদি আমরা একটা গোলক কল্পনা করি, ফাঁপা গোলক, তাহলে গোলকের পৃষ্ঠের উপর চার্জ হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এরকম, তারপর পৃষ্ঠ থেকে বাইরের দিকে হচ্ছে কি যতই বাড়তে থাকবে সেরকম হবে, আর পৃষ্ঠ থেকে ভেতর দিকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত আসবে? এক্স্যাক্টলি 0 আসবে। বুঝা গেছে এটা? ক্লিয়ার সবাই? সুষমভাবে আহিত কোন খোলকের ক্ষেত্রে? ওকে, এবার আমরা যেটা পড়বো কেস নাম্বার 3, এটাও তোমাদের বইতে আছে। এখানে যেটা পড়বো, সুষমভাবে আহিত কোন নিরেট গোলকের ক্ষেত্রে, কোন নিরেট গোলকের ক্ষেত্রে ক্যালকুলেশন এক্স্যাক্টলি একই রকম হবে, চিত্রটা শুধু একটু পরিবর্তন হবে। বলো দেখি চিত্রটা কি রকম হবে? আমরা একটা গোলক আঁকবো। আধান গোলক ভিতরে থাকবে। হ্যাঁ, আমরা একটা গোলক আঁকবো। কিরকম? গোলকটা হচ্ছে নিরেট, যেমন পুরোটাই লোহার তৈরি, মাঝখানে কোনো ফাঁকা অংশ নাই, এবং এটা যদি একটা পরিবাহী হয় তাহলে অবশ্যই চার্জ সে ধারণ করবে। এবং চার্জগুলো কোথায় থাকবে? পৃষ্ঠেও থাকবে, তারপর বাইরে ভিতরেও থাকবে, তাই না? পৃষ্ঠ থাকবে, ভিতরেও থাকবে। তো আমি যদি এ নাম্বারটা করতে চাই, তাহলে গাউসিয়ান সারফেস কোথায় আঁকবো? এই বাইরে আঁকবো। সেন্টার থেকে গাউসিয়ান সারফেসের দূরত্ব হচ্ছে স্মল আর, আর এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। ঠিক আছে, এই গোলকে, ছোট গোলকে কতটুকু আধান আছে? আমি ধরে নিই কিউ পরিমাণে আধান আছে। তাহলে বলো দেখি, এই যে বড় গোলকটা কি সবগুলো আধানকে কি সে আবদ্ধ করে আছে না? এই বড় গোলকটা তো আমাদের জন্য কি? বড় গোলকটাই তো আমাদের জন্য গাউসিয়ান তল। তাহলে বলো তো বড় গোলকটা কি এই ছোট গোলকে সবগুলো আধানকে কি আবদ্ধ করে ঘিরে রেখেছে না? তাই না? তাহলে আমি যদি কি লিখতে পারি, খোলকের বাইরের কোনো বিন্দুতে প্রাবল্য, যে খোলকের বাইরে আমি কি করলাম? একটা গাউসিয়ান তল কল্পনা করলাম, সবগুলা চার্জকে সে আবদ্ধ করে রেখেছে, এই কারণে আমি কিউ লিখলাম। ফর্মুলা যা আছে লিখলাম, ক্যালকুলেশন করে কি এক্স্যাক্টলি আমি এরকম পাবো। বুঝা গেছে? এক্স্যাক্টলি আমি এ এর জন্য যেটা পেয়েছি ওইটাই পাবো। ক্লিয়ার? বলো। জি স্যার। আর যদি আমরা বলি এই পৃষ্ঠের উপরে কোনো বিন্দুতে,
তাহলে পৃষ্ঠের উপর একটা ক্ষেত্রফল ড্র করব। ওইটার জন্য কি এক্স্যাক্টলি এটাই হবে, স্মল আর কে আমি ক্যাপিটাল আর, কারণ তখন আমার পৃষ্ঠের উপর যদি হিসেব করি তখন আমার গাউসিয়ান তল কোনটা হবে, এই পৃষ্ঠের উপর আমি একটা গাউসিয়ান তল কল্পনা করব, এইটাই আমার গাউসিয়ান তল হবে। তখন আমার স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর লিখবো, আর এই সূত্রটা দেখতে এই রকম হয়ে যাবে। বুঝা গেছে? এটা হচ্ছে গিয়ে কি, তবে এখানে খোলক তো হবে না, এটা হয়ে যাবে গোলক, নিরেট গোলক। এটাকে আমরা গোলক, খোলকের বদলে লিখবো নিরেট গোলক, আর এটাও আমরা খোলকের বদলে লিখবো নিরেট গোলক। ঠিক আছে, এরপর আমাদের কাজ হচ্ছে গিয়ে সি নাম্বার। এটা বলেছে কি, এটা বলেছে খোলকের ভিতরে, তার মানে আমরা এই নিরেট যে গোলক আছে এই গোলকের ভেতরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হিসেব করতে চাই, অ্যাপ্লাইং গাউসের সূত্র। এই ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট হবে, এটার জন্য একটু কাজ করতে হবে আমাদেরকে। এটা আমরা একটু দেখি কিভাবে কাজ করবো। আমরা নিচ থেকে শুরু করে এখানে কাজ শেষ হয়ে গেলে আবার উপরে ব্যাক করব। ঠিক আছে, উপরে যেটা আছে সেটা আপাতত থাকুক। আমরা এখানে হেডলাইন মানে লিখে ফেলি কি কাজটা করব, সেটা হচ্ছে নিরেট গোলকের ভিতরের কোনো বিন্দুতে। তখন আমি কি করব, আমরা এই গোলকটা একটু বড় করে ড্র করি। ঠিক আছে, এই গোলকটাকে আমরা একটু বড় করে ড্র করলাম। এই গোলকে সুষমভাবে আধান চারপাশে কিভাবে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, বন্টিত আছে, আহিত আছে। ঠিক আছে, আমরা একটু গ্যাপ গ্যাপ করে ড্র করলাম। এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে কত, ক্যাপিটাল আর। এই গোলকে কতটুকু আধান আছে, কিউ আধান আছে। ওকে, এই নিরেট গোলকের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, এবং এই নিরেট গোলকে কতটুকু আধান আছে, স্মল কিউ পরিমাণে আধান আছে। আমরা হচ্ছে গিয়ে এইখানে কোন একটা বিন্দু কল্পনা করলাম, দেখতে পাচ্ছ এই বিন্দুটা, এই বিন্দুতে আমরা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হিসেব করব। তাহলে কি করব, কেন্দ্র থেকে এই বিন্দুকে ঘিরে একটা কি করব, গোলক কল্পনা করব। ঠিক আছে, এটাকে আমরা কি নাম দেই, এটাই হচ্ছে আমাদের জন্য গাউসিয়ান তল। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের জন্য গাউসিয়ান তল, এই ছোট গোলকটা। এখন বলো দেখি, এই যে ছোট গোলকটা ড্রয়িং করেছি আমরা, বা গাউসিয়ান তল যে চিন্তা করেছি, এই গাউসিয়ান তল কি এই নিরেট গোলকে যতটুকু আধান আছে সবগুলো আধানকে আবদ্ধ করে রাখবে, নাকি একটু কম আধানকে আবদ্ধ করে রাখবে, না একটু বেশি আধানকে আবদ্ধ করে রাখবে? বলো দেখি। কম আধানকে। কম আধানকে। কম কেন? আধানকে। কারণ এই গ্যাপ গুলোতে যে আধান আছে, এই গ্যাপে যে আধান, এগুলা এই গাউসিয়ান তলের বাহিরে আছে, গাউসিয়ান তলের ভেতরে নেই। কম গাউসিয়ান তলটা শুধুমাত্র এইটুকু আধানকে আবদ্ধ করে রেখেছে, সবগুলাকে আবদ্ধ করে রাখে নাই। তাহলে গাউসিয়ান তলের আমি দেখতে পাচ্ছি ব্যাসার্ধকে আমি যদি আর বলি, এবং গাউসিয়ান তলে যে আধান আছে সেই আধানকে আমি যদি কিউ প্রাইম বলি, কিউ প্রাইম বলতে পারবো, মানে যেহেতু কম আছে এই কারণে আমি এটাকে বললাম কিউ প্রাইম আধান আছে। এখন আমাদের প্রথম টার্গেট হচ্ছে এই কিউ প্রাইম ক্যালকুলেশন করা। বুঝা গেছে? আচ্ছা, এখন কিউ প্রাইমটা কিভাবে ক্যালকুলেশন করব? আমরা যে বড় গোলক দেখতে পাচ্ছি, এই বড় গোলকের আয়তন মনে করো ক্যাপিটাল ভি, আর এই গাউসিয়ান তল এটাও তো একটা গোলক, এই গোলকের আয়তন মনে করো ভি প্রাইম। ওকে, বড় গোলকের আয়তন ক্যাপিটাল ভি, আর গাউসিয়ান যে তল দেখতে পাচ্ছি এটাও একটা গোলক, এই গোলকের আয়তন হচ্ছে ভি প্রাইম। তাহলে দেখো তো ঐকিক নিয়মে কি আমি এটা লিখতে পারবো, যে এখানে নিরেট গোলকের ক্ষেত্রে ভি আয়তনে আধান কিউ, তাহলে একক আয়তনে আধান কত হবে, কিউ বাই ভি। সুতরাং ভি প্রাইম আয়তনে আধান কত হবে বলো দেখি, কিউ ভি প্রাইম ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। তাই লেখা যাবে না? কি লেখা যাবে? এই ভি প্রাইম আয়তনে কতটুকু আধান আছে, এই যে এতটুকু আধান আছে, এই আধানকে কি আমি কিউ প্রাইম বলতে পারবো বলো দেখি? ভি প্রাইম আয়তনে যতটুকু আধান আছে জি স্যার, সেটাকে আমরা পারবো। কি বলতে পারি, কিউ প্রাইম বলতে পারি। এখন আমাদের টার্গেট হচ্ছে এই কিউ প্রাইম ক্যালকুলেশন করা, সাথে সাথে আমাদের দেখা যাচ্ছে এটা লাস্ট লাইনটা। জি স্যার। ওকে, তো আমরা এখন এই লাইন থেকে উপরে চলে যাব, কারণ আমি একটু মুছে দিচ্ছি। তাহলে কিউ প্রাইমের মান কত, আমরা সুতরাং দেখতে পাচ্ছি কিউ প্রাইম মানে হচ্ছে গিয়ে কিউ
ইন্টু উপরে হচ্ছে ভি প্রাইম, নিচে হচ্ছে ভি কিউ লিখে ফেললাম। ভি প্রাইম মানে কি? গাউসিয়ান তলের আয়তন। গাউসিয়ান তলটা দেখতে কিরকম? একটা গোলক। সেই গোলকের আয়তন কি হয়? 4/3 পাই আর কিউব। তাহলে এখানে লিখতে পারি আমি 4/3 পাই স্মল আর কিউব। আর এখানে কত হবে? বড় গোলকের আয়তন 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। 4/3 ক্যান্সেল, পাই পাই ক্যান্সেল, শেষ পর্যন্ত আমাদের জন্য কিউ প্রাইম কত আসবে বলো দেখি? স্মল আর বাই ক্যাপিটাল আর হোল কিউব ইন্টু কি স্মল কিউব, তাই না? এটাই তো হবে নাকি? এটাকে রেখে দাও 1 নং সমীকরণ। এখন আমরা যে কাজটা করব, নাও আমরা হচ্ছে অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব? গাউসিয়ান সূত্র, অ্যাপ্লাই গাউসিয়ান ল। ওকে, কোন তলের জন্য গাউসিয়ান ল, গাউসিয়ান সূত্র কোন তলের জন্য অ্যাপ্লাই করব? বড়টার জন্য না ছোটটার জন্য? স্যার ছোটটার জন্য। ছোটটার জন্য। কেন? কারণ আমাদের হেডলাইনিং তাই বলছে, নিরেট গোলকের ছোটটার জন্য ভিতরে কোনো স্যার। বিন্দুতে, তাই না? আর ছোট গোলকের তে, ছোট গোলকে কতটুকু চার্জ আছে? কিউ প্রাইম। তাহলে এখানে কি আমার লেখা উচিত? কিউ প্রাইম সমান সমান এপসিলন নট ইন্টিগ্রেশন অফ ই ডিএস ভেক্টর সাইন। ঠিক আছে? কিউ প্রাইমের বদলে কত লিখবো? এই যে এখানে যেটা আছে 1 নং ইকুয়েশনে সেটাই লিখে ফেলবো, কিউ স্মল আর ক্যাপিটাল আর হোল কিউব, আর এখানে এপসিলন নট, আর এখানে কস কত হয়ে যাবে? এখানেও 0 ডিগ্রি হবে। কস 0 ডিগ্রি মানে 1, ইটা বাইরে চলে আসবে, আর ইন্টিগ্রেশন অফ কত হবে? ডিএস হবে। ডিএস এর ইন্টিগ্রেশন করলে কি পাবো আমরা? ক্ষেত্রফল পাবো। এই ছোট গোলকের ক্ষেত্রফল পাবো। এখানে কিউটা কিউ এর জায়গায় থাকবে আর বাই ক্যাপিটাল আর হোল কিউব, আর এখানে এপসিলন নট ই। ডিএস এর বদলে কত পাবো? 4 পাই আর স্কয়ার। ওকে, এবার দেখো এখানে আছে স্মল আর কিউব, এখানে আছে স্মল আর স্কয়ার। আর স্কয়ার আর কেটে গেলে একটা আর এখানে বাকি থাকবে। তারপর সবাইকে আমরা এই পাশে সেন্ড করে দিব। সেন্ড করে দিলে এটা হয়ে যাবে এরকম, 1/4 পাই এপসিলন নট কিউ আর ডিভাইডেড বাই আর কিউব। এইটাই হচ্ছে কি আমাদের একটা নিরেট গোলকে যখন সুষমভাবে আধান বণ্টিত থাকবে, তখন ওই নিরেট গোলকের ভিতরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এক্স্যাক্টলি এইটাকে ফলো করে চলবে। ঠিক আছে? গোলকের ব্যাসার্ধ যেটা হয় সেটাও কাজে লাগবে। গোলকের কেন্দ্র থেকে ওই পৃষ্ঠের ভেতরে কোনো বিন্দুতে যদি আমি বিন্দুতে হিসাব করতে চাই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, তখন সেই দূরত্বটাও কাজে আসবে। বুঝা গেছে? ম্যাথ কিভাবে করব আসলে পরীক্ষাতে? ম্যাথ এভাবে আসতে পারে পরীক্ষাতে। কিভাবে আসবে? ধরো কোশ্চেনটা এরকম, এখানে আমি কোশ্চেনটা এই পাশে লিখতেছি। এটা লেখা হয়েছে? জি স্যার হয়েছে। ওকে, আমি একটা কোশ্চেন লিখি, কেমন? বলবে বলবে কি একটা নিরেট গোলক আছে, তোমার কাছে মনে করে একটা মার্বেল আছে। মার্বেলটা হচ্ছে গিয়ে আয়রনের তৈরি। এই মার্বেলটা যেহেতু যেহেতু মার্বেল বলেছি, তাহলে নিরেট, অবভিয়াসলি এটা নিরেট। এই মার্বেল হচ্ছে গিয়ে 12 কুলম্ব আধান আছে। কত কুলম্ব আধান আছে? 12 কুলম্ব আধান আছে। এই মার্বেলের ব্যাসার্ধ, এই মার্বেলের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 6 মিটার। ওকে, তোমার কাছে আরেকটা মার্বেল আছে, এই মার্বেলের আধানগুলা এইভাবে আছে। এখানে হচ্ছে গিয়ে আধান হচ্ছে 12 কিলোমিটার, সরি 12 কুলম্ব। এই মার্বেলের ব্যাসার্ধ হচ্ছে 6 মিটার। আমি আবার বলছি, আমাদের কাছে দুইটা গোলক আছে, একটা হচ্ছে গোলক সলিড, একটা হচ্ছে গোলক, এটা গোলকটা কি? ফাঁপা। এখানেও 12 কুলম্ব, এখানেও 12 কুলম্ব। এই গোলকের ব্যাসার্ধ 6 মিটার, এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 6 মিটার, তবে এটা নিরেট, এটা ফাঁপা। এখন যদি আমাদেরকে বলে কোশ্চেন নাম্বার এরকম বলে যে কেন্দ্র হতে 5 মিটার দূরে কোনো বিন্দুতে, 5 মিটার দূরে কোনো বিন্দুতে উভয় গোলকের
উভয় গোলকের প্রাবল্য নির্ণয় করো। প্রাবল্য নির্ণয় করো। ওকে, তো তুমি কি বলবা? খোলকের জন্য 5 মিটার দূরে কোথায় আছে? পৃষ্ঠের ভিতরে না বাইরে? বলো তো, খোলকের জন্য 5 মিটার দূরে কোথায় আছে? খোলকের জন্য ভিতরে না বাইরে? খোলকের জন্য শূন্য, আর ওইটার জন্য ভিতরে আছে প্রাবল্য থাকবে কিছু। এক্স্যাক্টলি, খোলকের জন্য, এই খোলকের জন্য প্রাবল্য হবে শূন্য, কারণ আমরা পরে আসছি খোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য হয়। আর সলিডের জন্য আমাদের মান তো দেওয়া আছে। কিউ এর মান কত নিবা? 12 কুলম্ব। স্মল আর এর মান কত নিবা? 5 মিটার। ক্যাপিটাল আর এর মান কত নিবা? 6 মিটার। বুঝা গেছে? পারবে তো নাকি? পারবে না? আশা করি পারবে। এইভাবে করে আমরা যে কোনো বস্তু হোক না কেন, সেই বস্তুর ভিতরে হোক বাইরে হোক পৃষ্ঠে হোক, এখানে আমরা কি করব? আমরা একটা গোলক, একটা গাউসিয়ান তল কল্পনা করে নিব, তারপর আমরা আমাদের মতো করে কাজ করব। বোঝা গেছে? বলো, পারবে তো নাকি? ওকে, আশা করি পারবা। আমরা 3টা ক্ষেত্রের জন্য কাজ করলাম। এরপর আমাদের বইতে আরো 2টা আছে। আমার অসংখ্য বস্তুর জন্য কাজ, বইতে যেটা আছে ওটা তো আছেই। ঠিক আছে, আমি তোমাদেরকে আরেকটা কাজ দিব, তোমরা হচ্ছে এই কাজটাও নিজেরা একটু করবা। বইতে যেই আমরা আরো 2টা এক্সাম্পল পড়বো, বইতে দেওয়া আছে আরো 2টা প্রয়োগ করব, কিন্তু আমাদের কয় মিনিট বাকি আছে? 2 মিনিট বাকি আছে। 2 মিনিট ক্লাস করার পর আমরা একটা 10 মিনিটের ব্রেক নিব, তারপর আমরা ফিরে আসবো। ঠিক আছে, আমি তার মাঝে এই 10 মিনিটের ব্যবধানে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দেই। এই হোমওয়ার্কটা তোমরা করবা। হোমওয়ার্কটা আমি মুখে বলবো। এখানে একটা বাক্স দেখতে পাচ্ছ আমার হাতে, পাচ্ছ? বলো, রেসপন্স করবা সবাই। জি স্যার। দেখা যাচ্ছে। এই বাক্সের তল কয়টা? 6টা। 6টা তল। এই বাক্সকে মনে করো এই 6টা তলেই সুষমভাবে আধান আছে। 6টা তলেই বাক্সের সুষমভাবে আধান আছে। এখন আমি তোমাদেরকে হিসাব করতে বলবো, এই বাক্স থেকে চারপাশে কোন একটা বিন্দু, মানে বাক্সের বাইরে কোন একটা বিন্দুতে তুমি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হিসাব করবা। বুঝা গেছে? এই বাক্সের দৈর্ঘ্য ফিক্সড, প্রস্থ ফিক্সড, থিকনেস ফিক্সড। এই বাক্সের বাইরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তোমরা গাউসিয়ান সূত্রের মাধ্যমে হিসাব করবা। ওকে, গাউসিয়ান সূত্রটা 6 বার অ্যাপ্লাই করতে হবে। কয়বার? 6 বার। কেন? কারণ 6টা তল, প্রত্যেকটা তলের জন্য তুমি হিসাব করবা। বাক্সটা এক জায়গায় ফিক্স রাখবা, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের দিক হচ্ছে হিসাব করবা, আর হচ্ছে গিয়ে ক্ষেত্রফলের দিক হিসাব করবা, তাহলে দেখবা পারবা। এটা তোমরা নিজেরা চিন্তা করো, তোমাদের কাছ থেকে আমি উত্তর নিব 10 মিনিট পর। এখন বাজে 4:44, 4:45। আমরা ব্যাক করব 4:55-তে। ঠিক আছে, 4:55-তে সবাই ব্যাক করবা।